1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সোমবারে সন্ধেবেলা ঘড়ির কাঁটা 7টার ঘর ছুঁয়ে একটুখানি এগিয়েছে। আমরা চ্যানেল 1-এ চলে এসেছি বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠান নিয়ে। এই বই আড্ডা লিকাচ্চা অনুষ্ঠান নতুন একটা ফরম্যাটে আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন, কিন্তু তার আগে একটা এপিসোড এইরকম একজন অতিথির মুখোমুখি বসেই আমরা তার সাক্ষাৎকার নেব, তার সৃষ্টিকর্মের সৃষ্টিশীলতার গভীর ছুঁয়ে দেখার চেষ্টা করব। আজকে আমাদের অতিথি হিসেবে এসেছেন পারমিতা মুন্সী, 90 দশকের উল্লেখযোগ্য বিশিষ্ট কবি। তারপরে তিনি চলচ্চিত্র পরিচালক হিসেবে নাম করেছেন, প্রায় আন্তর্জাতিক খ্যাতি তার। মুম্বাইতে নানা সিরিয়ালে নিয়মিত স্ক্রিপ্ট লিখে চলেছেন এবং চিত্র জগতের সঙ্গে বিরাট জড়িয়ে আছেন। সম্প্রতি আবার তিনি সাহিত্যে, কবিতায়, শিল্পে তাঁর সৃষ্টি ক্ষমতার পরিচয় দিতে শুরু করেছেন। আমাদের আজকের অতিথি পারমিতা মুন্সী। পারমিতা, নমস্কার। নমস্কার শিবাশিস দা। তুমি করি আমরা কথা বলবো, কারণ তুমি করেই তো বলি আমরা এতদিনকার বন্ধু এবং একসঙ্গে। যদিও পারমিতা আমার থেকে অনেক ছোট, কিন্তু এই সাহিত্য জগতে তার ছোট বড়র কিছু থাকে খুব না। একটা ছোট নই, যাই হোক, ওটা তোমাদের স্নেহ। পারমিতা, তোমার সেই দিনগুলো মনে আছে? তুমি সেই পায়রাডাঙ্গা থেকে আসতে একটা ছিপছিপে ছোট্ট মেয়ে কবিতা লিখতে শুরু করেছো করে। আমি তো তখন অনেকটাই ছোট, আমার তখন 16 বছর বয়স। আমি তখন লিখছি, এবং তখন ওই আমার এই সান্নিধ্যটা হচ্ছে পায়রাডাঙ্গায় চন্দ্রানী বন্দ্যোপাধ্যায়, অগ্নিবর্ণ বন্দ্যোপাধ্যায়, ওদের বাড়িতে। তো ওই পূর্ণিমা উল্লাস হতো, সেখান থেকে আমার ওইখানে যাতায়াত এবং ওই লেখালেখি। তার আগে আমি একটা, আমার ওই 16 বছর বয়স, ক্লাস 10-এর শেষ বা 11-এর শুরু, আমার ঠিক মনে নেই, সুবোধ সরকারের সিটি কলেজে একটা কবিতার কর্মশালা অনুষ্ঠান হয়েছিল। তাতে সমস্ত কবিদের, মানে যারা বিখ্যাত ক্লাস নিয়েছিলেন, জয়দেব নিয়েছিলেন, তাদের কবিতা আহ্বান করা হয়েছিল, যারা অল্প বয়সী তাদের মধ্যে সিলেক্ট হয়েছিল আমারটা। তো আমি যেতাম পায়রাডাঙ্গা থেকে রোজ সিটি কলেজে 3 দিন ক্লাস করতে। সেখানেই আমার জয়দেব বসু, মল্লিকাদি সবার সঙ্গে আমার ওখানেই দেখা, এবং ওইটা আমার একটা এক্সপোজার। ওখান থেকেই আমার একটা নিয়মিত লেখালেখির শুরু, এবং তারপরে আস্তে আস্তে আমি সেটাকে নিয়ে এগোতে থাকি। এবং তারপরে আমার আমার খুবই তখন ওই 16 শেষ কি 17 আমার দেশ পত্রিকায় লেখার প্রকাশ হয়, এবং অন্য পত্রিকাগুলোতেও আমি লিখতে শুরু করি। হ্যাঁ, তখন প্রচুর লিখেছি। তখন প্রচুর লিখতাম, তখন লিখতে পারতাম, তখন বয়স কম ছিল তখন, এবং লেখালেখিটা নিয়েই থাকতাম। তো তখন এইভাবেই লিখতে লিখতে মানে লেখার মধ্যে থেকে যাওয়া। তোমার একটা কবিতা শুনে আমরা শুরু করি। আমি একটু নতুন কবিতা পড়বো? নিশ্চয়ই পড়ো। নতুন কবিতা পরের পাণ্ডুলিপি, বইয়ের পাণ্ডুলিপির প্রস্তুতি নিচ্ছি, জানি না প্রস্তুতি থেকে যাবে কিনা। সেখানে একটা কবিতা পড়ছি। কবিতার নাম ওহি ও নকুল। ওহি ও নকুলে সমঝোতা হয়ে গেলে চুম্বন ঘটে না, আরো ঢের বেশি অঘটন পায়ে হেঁটে পাশে থাক, ছেড়ে যাস না। একদা এরাই শত্রু ছিল তো বটে, বন্ধুতা ছিল অনুপাতে ঘনঘোর, বহুদূর থেকে কাছে এসে নিশ্চুপ, যেন এ ফাগুন লালিমায় ভরপুর। ওহি ও নকুলে ফয়সালা হয়ে গেছে, চোখ পড়াপড়ি আরো আগে অনিমেষ। হাত ছুঁয়ে দিলে জাদু বাস্তব দেশে, নকুল মেনেছে ওহির কথাই শেষ। এই কারচুপি এমনভাবেই ঘটে, দুনিয়াদারির নাগালের থেকে দূরে, কল্প আকাশে তারা খসে পড়া রাতে, ওহি ও নকুলে ভরা ডুবি জারি থাকে। বাহ, খুব ভালো। কি বলে অহিনকুল সম্পর্ক আছে। অহিনকুল সম্পর্কগুলোই দেখবে কোথাও গিয়ে একটা মানে তৈরি হয়। পারমিতা, এই যে তোমার নির্মিত একটা পূর্ণদৈর্ঘ্যের ছবি বলা যায় গুহা মানব, সেটা তো খুব হিট করেছিল, মানে গুহা মানব হলে রিলিজ করেছে, সবাই গিয়ে দেখেছেন। চিরঞ্জিত সে ছবির নায়ক। তো সেই ছবিটা তারপরে তুমি মানে প্রোডিউসার তার টাকা পয়সা তুলতে পেরেছিলেন? হ্যাঁ, ওটার পুরো পারপেচুয়াল রাইট, যেটা আমরা বলি যে সর্বসত্ব, ওটা ইরস ইন্টারন্যাশনাল কিনে নিয়েছিলেন, এবং ওটা আমাজন প্রাইমে ছিল, ওটা ভোদাফোন প্লেতে ছিল, এখন ওটা ইউটিউবে। আচ্ছা, এটা তুমি গল্প আশ্রয় করেছিলে কার? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ওই একই নামের উপন্যাস। তারপর আমি শীর্ষেন্দু দাকের কাছে যাই এবং তাকে জিজ্ঞেস করি, বলে যে এটা তো ঋতু নিয়েছিল এর রাইট আমার থেকে,
এবং অমিতাভ বচ্চনের করার কথা ছিল ওই কর্নেলের চরিত্র। বাবা, তো এখন তো আর ঋতু নেই, তাই রাইটটাও আর ওর কাছে নেই, তো তুমি নিতে পারো, আমি তোমাকে দিতে পারি, তুমি একজন কবি, তোমাকে আমি দিতে পারি। তো শীর্ষেন্দু রাইটটা দিয়েছিলেন আমাকে এবং আমি সিনেমাটা করি। এবং চিরঞ্জিত দাকে যে আমি তার আগে খুব বেশি চিনতাম, লাস্ট টাইমের আগে, তা নয়। কাঞ্চনা আমাকে নিয়ে, কারণ একটা অন্যরকম ভাবনা ছিল ওনাকে ঘিরে। ওনার বাণিজ্যিক ছবিগুলো যেগুলো আমরা দেখতাম, তখনও চতুষ্কোণ রিলিজ করেনি, আমরা চিরঞ্জিত চক্রবর্তীকেই দেখছি, দীপক চক্রবর্তীকে দেখিনি তখনও আমরা। তো তার আগে আমাকে কাঞ্চনা নিয়ে গেছিল, একটা অন্য সিনেমা হওয়ার কথা হচ্ছিল, কাঞ্চনা মৈত্র। কাঞ্চনা মৈত্র। তো এই চিরঞ্জিতের কাছে যাই, গিয়ে মনে হলো যেন কতকালের আলাপ। ওইখানে গিয়ে প্রথম দিন বাড়িতে গিয়ে 6 ঘন্টা, মানে দীপক দত্ত নানা রকম দিক আছে, সন্দেশের প্রচ্ছদ করেছেন, হ্যাঁ, সত্যজিৎ রায়কে অ্যাসিস্ট করেছেন, তিনি নিজে লেখেন, শৈবাল চক্রবর্তীর ছেলে বোধহয়, শৈল চক্রবর্তী, শৈল চক্রবর্তীর হ্যাঁ, ছেলে, হ্যাঁ। নিজে পেন্টিং করেন, তারপর বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, নানা রকম দিক আছে ওনার আর কি। ওনার সঙ্গে আমার একটা জেল করে গেল। এবার তারপরে লাস্ট টাইম এবং গুহা মানবে ওই কর্নেলের চরিত্রটা উনি করেছিলেন। আর ওটা তো খুব অন্যরকমই, যে ছেলের বউ তার ইরোটিক ফ্যান্টাসিতে একজন গুহা মানবের মতো একজন মানুষকে দেখে, বাবা, এবং পরে গিয়ে সে রিলেট করতে পারে, সে তার শ্বশুরকেই আসলে সে দেখে আর কি বাবা, করে। তো এরকম একটা দুঃসাহসী সাংঘাতিক ভাবনা, গল্প, হ্যাঁ, দুঃসাহসিক ভাবনা। ভাবনা। এবং আমি যখন এটা পড়ি, তখন এটা 9-এর দশকে, তখন আমরাও অনেক ছোট। আমি ভাবি যে দেখি এটাকে নিয়ে এটা করা যায়, কারণ তখন আমি বরাবরই একটু সম্পর্কের ছবি, একটু অন্যরকম সম্পর্কের ছবি সিনেমা করতে ভালোবাসি আর কি, করতে দেখতে ভালো লাগে। তো প্রথম সিনেমার সময় এটাকে বেছে নিয়েছিলাম। খুব ভালো একটা, মানে এরকম একটা ভয়াবহ বিষয় তুমি হুম। বেছে নিলে। আচ্ছা, যে না মানে মিষ্টি রাঙালু ছবি দেখে তো অভ্যস্ত, বাণিজ্যিক সিনেমার জগৎ, যেটা তুমি হলে রিলিজ করালে। তো চিরঞ্জিতকে নিয়ে তোমার পরপর 6টা-7টা ছবি হয়ে গেল, কেন এত? 4টে, 4টে ছবি? লাস্ট রাম, গুহা মানব, তারপরে আমার দাদার যে ছবিটা ছিল সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, তো ওটার এই মুগ্ধতা কেন প্রোডাকশন। তোমার? দীপকদার সঙ্গে না আমার একটা বন্ধুত্ব আছে, কারণ দীপকদার বয়স প্রায়, আমি হিরোদের বয়স বলতে নেই, মানে দীপকদা নিজেই বলেন নিজের মুখে 70+ ওনার বয়স। ওনার সাথে না আমার একটা, অথচ ফিগারটি কি রেখেছেন, হ্যাঁ stout, বাবা, হ্যাঁ, কি মেনটেন করেন, ডিসিপ্লিন হুম। করে। তো ওনার সাথে আমার একটা অসমবয়সী বন্ধুত্ব আছে, বন্ধুই বলবো আমি ওনাকে। এবং সত্যি আমি নিজেকে একটা প্রাপ্তি মনে করি আমার, যে ওনার সঙ্গে এই বন্ধুত্বটা, ওনার সঙ্গে না আমার একটা খুব জেল হয় আর কি। মানে যা বলি উনি বুঝতে পারেন, বা বলার আগেই বুঝতে পারেন কি চাইছি, কি হচ্ছে, বা উনি কি চাইছেন বুঝতে পারি আমরা। মানে ওইটা একটা হয়ে গেছে, একটা কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে কাজের ক্ষেত্রে। এটা দেখবে হয়ে থাকে, মানে যারা একটু নিয়মিত কাজ করে তারা একজন আর্টিস্টকে রিপিট করতে থাকে আর কি, এটা দেখবে হয় আর কি। এটা হয়, এটা একটা, যেমন সত্যজিতের যেমন হ্যাঁ, সৌমিত্র, সেটা তো অনেক বড় কথা বলছো তুমি, অঞ্জন অনেক বড় দত্ত কথা, যেমন মৃণাল সেনের। অনেক বড় তুলনা হয়ে গেল। কিন্তু এটা একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়, তো ওই কমফোর্ট জোনটা কে নিয়ে পথ চলতে খুব সুবিধা হয় আর কি। এরকমই আকর্ষণীয় আরো অনেক কথা বাকি রয়ে গেছে। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে, কেউ যাবেন না। আমাদের সঙ্গে আছেন কবি, চলচ্চিত্রকার পারমিতা মুন্সী। ফিরে আসছি বিরতির পরেই।